জীবনানন্দ দাশ নামটা শুনলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? একদিকে তাকে বলা হচ্ছে নির্জনতম কবি, মানে যিনি একা নিজের জগতে থাকেন। আবার সেই একই মানুষকেই বলা হচ্ছে তিমির হননের কবি, যিনি অন্ধকারকে জয় করেন। এই দুটো পরিচয় তো প্রায় বিপরীত। ঠিক, আর এই ধাঁধার মধ্যেই কিন্তু জীবনানন্দ লুকিয়ে আছেন। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। রবীন্দ্রনাথের যে বিশাল প্রভাব, সেই বলয়ের বাইরে এসে একজন কবি কিভাবে বাংলা কবিতার মোড় চিরকালের জন্য ঘুরিয়ে দিলেন। মানে শুধু তার কবিতা নয়, তার গোটা জীবন আর দর্শনটাকেই আমরা ধরতে চাইছি। তার প্রথম দিকের লেখা থেকে শুরু করে মৃত্যুর পর আবিষ্কৃত তার সেই উপন্যাসের জগৎ পর্যন্ত। একদম, একটা সম্পূর্ণ চিত্র। কারণ জীবনানন্দকে খণ্ডিতভাবে দেখলে তার প্রতিভার আসল গভীরতাটা বোঝা যায় না। তাহলে চলুন শুরু করা যাক একেবারে সেই সময়টা থেকে। বিংশ শতকের ৩০-এর দশক। বাংলা কবিতার জগতে তখন তো রবীন্দ্রনাথ ছাড়া আর কিছু ভাবাই যেত না। হ্যাঁ, ভাবাটা কঠিন ছিল। যদিও জীবনানন্দের লেখালেখি শুরু আরও আগে, ১৯১৯ সালে ব্রাহ্মবাদী পত্রিকায়। কিন্তু তিনি খুব তাড়াতাড়ি বুঝে যান যে রবীন্দ্রনাথ বা নজরুলের পথে হেঁটে নতুন কিছু করা যাবে না। তাকে নিজের একটা পথ বানাতে হবে, একটা নতুন ভাষা তৈরি করতে হবে। আর সেই কারণেই বোধহয় তার সমসাময়িকরা তাকে নানা নামে বা বিশেষণে ডাকার চেষ্টা করেছেন। ঠিক তাই, এই বিশেষণগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, অন্নদাশঙ্কর রায় তাকে বলেছিলেন শুদ্ধতম কবি। শুদ্ধতম কবি, এ কথাটা শুনলে মনে হয় খুব নিখুঁত কবিতা লিখতেন। কিন্তু এর ভেতরের অর্থটা কি আরও গভীর? অনেক গভীর। শুদ্ধতম মানে শুধু কবিতার কারুকাজ নয়, এর মানে হলো শিল্পের প্রতি তার আপোষহীন মনোভাব। সেই সময় অনেকেই জনপ্রিয়তার জন্য বা সম্পাদকের কথা মতো লিখতেন। জীবনানন্দ তা করেননি। কবিতা ছিল তার কাছে একটা সাধনা, প্রায় প্রার্থনার মতো। এই নিষ্ঠাটাই তাকে শুদ্ধতম করে তুলেছিল। আচ্ছা, আর বুদ্ধদেব বসুর দেওয়া নির্জনতম কবি, এই বিশেষণটা, একজন কবি তো সমাজ থেকেই তার লেখার উপাদান সংগ্রহ করেন। তাহলে এই নির্জনতা আসলে কিসের? খুব ভালো একটা প্রশ্ন। তার এই নির্জনতা কিন্তু সমাজ বিমুখতা নয়। এটা ছিল এক ধরনের সৃষ্টিশীল একাকিত্ব বা ক্রিয়েটিভ আইসোলেশন। তিনি বিশ্বাস করতেন চারপাশের ছোটখাটো বিতর্ক, কোলাহল এসবের মধ্যে থাকলে শিল্পের গভীরে যাওয়া যায় না। তাই তিনি সচেতনভাবে একটা দূরত্ব বজায় রাখতেন। এই নির্জনতায় হয়তো তাকে প্রকৃতির এত কাছাকাছি নিয়ে গিয়েছিল। আর সেখান থেকেই তো এলো তার আরেকটা পরিচয়, চিত্ররূপময় কবি। এবং এই উপাধিটা স্বয়ং রবীন্দ্রনাথের দেওয়া। হ্যাঁ, এটা একটা অসাধারণ ঘটনা। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় জীবনানন্দের মৃত্যুর আগে কবিতাটা ছাপা হয়। সেটা পড়ে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে বুদ্ধদেবকে চিঠিতে লেখেন, জীবনানন্দের কবিতা চিত্ররূপময়। এই চিত্ররূপময়তা ব্যাপারটাকে যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায়। ধরুন, জীবনানন্দ শুধু বলেন না যে কুয়াশা পড়েছে, তিনি লেখেন, নরম ঘাসের গন্ধ হিমে মাঠে ঘাটে সব ক্লান্তি মুছে দিল। এই লাইনটা পড়ার সাথে সাথে আমরা যেন ওই ভেজা ঘাসের গন্ধটা পাই, ওই ঠান্ডাটা অনুভব করি। শব্দ দিয়ে ইন্দ্রিয়কে জাগিয়ে তোলা, এটাই হলো চিত্ররূপময়তা। দারুণ। কিন্তু এরপরই আসে সবচেয়ে জটিল বিশেষণটা, তিমির হননের কবি, যার কবিতায় এত মৃত্যু চেতনা, বিষাদ, ধূসরতা। তিনি কি করে অন্ধকারকে জয় করেন? এটা কি একটা বিরোধাভাস নয়? না, বিরোধাভাস নয়। এটাই তার দর্শনের মূল জায়গা। তিনি অন্ধকারকে এড়িয়ে যান না, বরং তার মুখোমুখি হন। আধুনিক মানুষের হতাশা, একাকিত্ব, অস্তিত্বের সংকট, এই সব কিছুর গভীরে তিনি ডুব দেন। কিন্তু সেখানেই থেমে থাকেন না। সেই অন্ধকারের ভেতরেই তিনি এক মুহূর্তের শান্তি খোঁজেন, হোক তা বনলতা সেনের চোখে বা বাংলার নরম ঘাসে। অন্ধকারকে জয় করা মানে অন্ধকারকে অস্বীকার করা নয়, তার মধ্যে দিয়ে আলোর পথ খোঁজা। এই যাত্রাপথটা বুঝতে হলে বোধহয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের কথা বলতে হবে। ১৯২৭ সাল। সেখানে তো তিনি তখনও নিজের ভাষাকে পুরোপুরি খুঁজে পাননি, তাই না? একদম। ঝরা পালক হল তার প্রস্তুতের পর্ব। সেখানে নজরুলের আগুন আছে, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের খেলা আছে, আর অবশ্যই রবীন্দ্রনাথের গভীর ছায়া তো আছেই। কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে তার নিজস্বতার ঝলক দেখা যায়। আর এই সময়েই তো তার জীবনে একটা ব্যক্তিগত কিন্তু খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে। তিনি দাশগুপ্ত থেকে দাস হয়ে ওঠেন। হ্যাঁ, এটা শুধু একটা নাম বদল ছিল না, এটা ছিল একটা ঘোষণা।
যে তিনি উত্তরাধিকারের ভারে নত নন। তিনি নিজের পরিচয়ে স্বতন্ত্র, আধুনিক। আর মজার ব্যাপার হল, এই নির্জনতম কবি কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে দেশবন্ধুর প্রয়াণের মতো কবিতা লিখছেন। মানে তিনি নিজের জগতে থেকেও সমকালকে ঠিকই দেখছিলেন। আর সেই দেখার চোখটা যখন পুরোপুরি খুলে গেল প্রায় ৯ বছর পর ১৯৩৬ সালে জন্ম নিল ধূসর পাণ্ডুলিপি। ঠিক, ধূসর পাণ্ডুলিপি বাংলা কবিতার ইতিহাসে একটা মোড়। এই বইটার মাধ্যমে জীবনানন্দ শুধু রবীন্দ্র বলয় থেকেই পুরোপুরি বেরোলেন না, তিনি বাংলা কবিতাকে বিশ্ব সাহিত্যের মডার্নিজমের আঙিনায় এনে দাঁড় করালেন। ধূসর এই শব্দটা কি এখানে শুধু একটা রঙের প্রতীক? না, একদমই না। ধূসর এখানে একটা মানসিক অবস্থা। আধুনিক নগর জীবনের যে ক্লান্তি, উদ্দেশ্যহীনতা, বিষাদ, সেই বিচ্ছিন্নতা বোধের প্রতীক। আপনি বিশ্ব সাহিত্যের সংযোগের কথা বললেন। অনেকেই তো তার কবিতার সঙ্গে আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের কবিতার একটা মিল খুঁজে পান। হ্যাঁ, একটা গভীর দার্শনিক মিল আছে। ইয়েটস যেমন আইরিশ লোকগাথা বা প্রকৃতিকে ব্যবহার করে আধুনিক মানুষের আধ্যাত্মিক সংকটের কথা বলেছেন, জীবনানন্দ ঠিক সেভাবে বাংলার খুব সাধারণ জিনিস, শঙ্খচিল, শালিক, থানসিরি নদী, এসবের মধ্যে দিয়ে এক গভীর দার্শনিক সত্যকে খুঁজেছেন। এই একাকিত্ব, ইতিহাস আর চিত্ররূপময়তা সবকিছু মিলেমিশে যখন একাকার হয়ে গেল, তখনই সম্ভবত জন্ম নিল আধুনিক বাংলা কবিতার সবচেয়ে বিখ্যাত চরিত্র বনলতা সেন। একদম। ১৯৪২ সালে বনলতা সেন যখন বই আকারে বেরোল, সেটা একটা মাইলফলক। ১০০০ বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই লাইনটা পড়লেই বোঝা যায় কবি আর শুধু বাংলার নন, তিনি এক মহাজাগতিক পথিক। বিদিশা, শ্রাবস্তির মতো প্রাচীন শহরের উল্লেখ করে তিনি আধুনিক মানুষের ক্লান্তিটাকে একটা মহাকাব্যিক মাত্রা দিয়েছেন। আর সেই ১০০০ বছরের ক্লান্ত পথিকের আশ্রয় হয়ে আসে তার সেই অমর উপমা, পাখির নীরের মতো চোখ। এই উপমাটার শক্তি ঠিক কোথায়? কেন এটা এত বছর পরে আমাদের ছুঁয়ে যায়? কারণ এটা শুধু সৌন্দর্যের বর্ণনা নয়। একটা পাখি যেমন দিনের শেষে তার নীড়ে ফিরে আশ্বাস পায়, এই চোখ দুটোও ঠিক তেমনই, এক পরম আশ্রয়, এক নিরাপত্তা। আধুনিক জীবনের যে ঝড়, যে ক্লান্তি, তার থেকে এক মুহূর্তের মুক্তি। অনেকেই এডগার অ্যালান পোর কবিতার সঙ্গে মিল খোঁজেন, কিন্তু পো যেখানে নারীকে দেবীর মতো দেখেছেন, জীবনানন্দ সেখানে নারীকে করে তুলেছেন আশ্রয়দাত্রী। এটা অনেক বেশি মানবিক। আর এই কাব্যগ্রন্থের জন্যই তো তিনি অবশেষে একটা বড় স্বীকৃতি পান ১৯৫৩ সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার। হ্যাঁ, পান, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বনলতা সেনের পর একজন কবির কাছ থেকে আর কী বা আশা করা যায়? কিন্তু জীবনানন্দ আমাদের আবারও অবাক করলেন, যদিও সেটা আমরা জানতে পারলাম তার মৃত্যুর পর। আপনি রূপসী বাংলার কথা বলছেন। ১৯৫৭ সালে প্রকাশিত এই সনেট গুচ্ছ তো এখন বাঙালির পরিচয়ের অংশ। কিন্তু এখানে একটা অদ্ভুত তথ্য আছে। আমরা বইটাকে চিনি রূপসী বাংলা নামে, কবি নিজে কিন্তু পাণ্ডুলিপির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। বাংলার ত্রস্ত নীলিমা মানে দি অ্যাংশিয়াস স্কাই অফ বেঙ্গল। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। তার মানে তিনি শুধু রূপ দেখেননি। ঠিক তাই, তিনি প্রকৃতি সৌন্দর্যের গভীরে এক ধরনের শঙ্কা বা উদ্বেগ দেখতে পেয়েছিলেন। এটা একটা যুগান্তকারী ভাবনা। প্রকৃতি এখানে শুধু শান্ত আশ্রয় নয়, প্রকৃতিও আধুনিক মানুষের মতোই জটিল, বিষণ্ণ, শঙ্কিত। এই এক নামকরণেই তার দর্শনের গভীরতা বোঝা যায়। আর এই গভীর ভালোবাসার কারণেই বোধহয় তিনি লিখতে পেরেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অবশ্যই। আর এই লাইনগুলো শুধু কবিতার পাতায় আটকে থাকেনি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এই কবিতাগুলো হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এই আকুতি তখন আর শুধু কবির ব্যক্তিগত ছিল না, হয়ে উঠেছিল প্রত্যেক মুক্তিযোদ্ধার স্বাধীন দেশে ফেরার আকুতি। এটা ভাবতেই অবাক লাগে যে কবি প্রকৃতির এত বড় ক্যানভাস আঁকছেন, তিনিই আবার সম্পূর্ণ ভিন্ন একটা মাধ্যমে, মানে গদ্যে, মানুষের মনের দমবন্ধ করা এক ক্লস্ট্রোফোবিক জগতের ছবি আঁকছিলেন। আর সেই জগৎটা আমাদের কাছে প্রায় ৫০ বছর অজানা ছিল। এটা বাংলা সাহিত্যের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটা। তার মৃত্যুর পর যখন ট্রাঙ্ক খোলা হলো, তখন একে একে বেরিয়ে এলো তার উপন্যাস, গল্প।
আর কবি জীবনানন্দের সঙ্গে ঔপন্যাসিক জীবনানন্দের আকাশ পাতাল তফাত। কবিতায় যেখানে চিত্রকল্পের জাদু, উপন্যাসে সেখানে নির্মোহ, প্রায় নির্মম বাস্তবতা। যেমন তার প্রথম প্রকাশিত উপন্যাস মাল্যবান 1973 সালে যেটা বের হয়, সেখানে আমরা যে জীবনানন্দকে পাই তিনি তো আমাদের চেনা কবি থেকে অনেকটাই আলাদা। মাল্যবান পড়িয়ে গায়ে কাঁটা দেয়। এক মধ্যবিত্ত দম্পতির গল্প, যাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, কিন্তু সমাজের জন্য তারা এক ছাদের নিচে থাকতে বাধ্য। নায়কের মনের ভেতরের যে শূন্যতা, তার এমন নির্মোহ বর্ণনা ভাবা যায় না। এরপর তো একে একে সুতীর্থ, জলপাইহাটি, কল্যাণীর মতো উপন্যাসগুলো বেরিয়েছে। প্রত্যেকটিতেই তিনি মানুষের ভেতরের অন্ধকার জগৎটাকে তুলে এনেছেন। আমার একটা প্রশ্ন জাগে, তিনি কেন তার এই লেখাগুলো জীবদ্দশায় প্রকাশ করেননি? তিনি কি কবি হিসেবে তার ভাবমূর্তি নিয়ে চিন্তিত ছিলেন? এটা একটা রহস্য। হয়তো তিনি ভাবতেন তার সময়ের পাঠক এই ধরনের মনস্তাত্ত্বিক উপন্যাসের জন্য তৈরি নয়, তার কবিতাই তো লোকে সহজে গ্রহণ করেনি। অথবা হতে পারে এই লেখাগুলো ছিল তার একান্ত ব্যক্তিগত ডায়েরির মতো, নিজের ভেতরের পর্যবেক্ষণগুলোকে বের করে আনার একটা মাধ্যম। কারণ যাই হোক, এই উপন্যাসগুলো প্রমাণ করে যে শিল্পী হিসেবে তিনি কতটা ভার্সেটাইল ছিলেন। সব মিলিয়ে দেখলে জীবনানন্দ দাশ সত্যিই একজন নিঃসঙ্গ পথিক। গবেষক ক্লিন্টন বি সিলির জীবনী গ্রন্থের নামটা খুব উপযুক্ত, আ পোয়েট অ্যাপার্ট, একজন স্বতন্ত্র কবি। তার নিজের একটা কথাই এখানে সবচেয়ে প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এটা কোনো অহংকার নয়, এটা শিল্পের প্রতি তার আজীবনের দায়বদ্ধতার কথা। তিনি সেই কেউ কেউ এর দলে ছিলেন, যারা শুধু কবিতা লেখেন না, জীবন দিয়ে কবিতাকে বাঁচিয়ে রাখেন। তিনি আমাদের শিখিয়েছেন চারপাশের হতাশা আর কোলাহলের মধ্যেও কিভাবে প্রকৃতির গভীরে শিল্পের নির্জনতায় আশ্রয় খুঁজে নিতে হয়। বাংলা সাহিত্যে তার জায়গাটা বোধহয় চিরস্থায়ী। একদম। আর এখানে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই ডিজিটাল যুগে, যখন আমরা সবাই সবার সাথে যুক্ত কিন্তু মানসিকভাবে ভীষণ একা, তখন জীবনানন্দের প্রাসঙ্গিকতা কি আরও বেড়ে যাচ্ছে না? যখন আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, তখন তার কবিতায় আশ্রয় খোঁজার দর্শন কি আমাদের জন্য নতুন কোনো অর্থ তৈরি করে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।